Welcome to WBCS Guide YouTube চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সামনে আরআরবি এনটিপিসি এক্সামিনেশন এবং আদার্স যে এক্সামিনেশনগুলো আসছে তার জন্য লাস্ট 1 ইয়ারের খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়েছি। যে এখানে 2024 আর 25 এই দুটো এক বছর ধরে যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোকে আমি এখানে রেখেছি। এইখানে যে সকল কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়েছে সেগুলো আমার অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, এবং পরীক্ষার পরে তোমরা বলবে হ্যাঁ দাদা এখান থেকে কোশ্চেন আমাদের এসছে, ঠিক? তো এইটার যে পিডিএফটা রয়েছে না, এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সবাই ওখানে যুক্ত হয়ে যাও, ওখান থেকে টেলিগ্রাম এটা পেয়ে যাবে পিডিএফটা, ওকে? আর যারা আমাদের চ্যানেল মেম্বার আছো তারা আমাদের কমিউনিটি পোস্ট থেকে ওটা পেয়ে যাবে, ওকে? বেশ, চলো তাহলে শুরু করি। ক্লাসটিকে পুরোটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স নিয়ে এখানে 1000+ কোয়েশ্চেন্স রয়েছে ওয়ান লাইনার ফরম্যাটে, ঠিক আছে? বাংলাতে আছে, ইংরেজিতে আছে, যেখানে যেমন সুবিধা হয়েছে সেখানে সেরকম রয়েছে, ঠিক আছে? তো এটা অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে, দেখতে থাকো, ভালো লাগবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে 2024-এর প্যারিস অলিম্পিকে পদক তালিকায় ভারতের স্থান কত ছিল? তাহলে 2024-এর প্যারিস অলিম্পিকে ভারতের পদক তালিকা ছিল হচ্ছে 71তম, ওকে? ভারত এই অলিম্পিকে একটাও সোনা জিততে পারেনি, একটা সিলভার জিতেছে, 5টি ব্রোঞ্জ, এই নিয়ে ভারত মোট 6টি পদক পেয়েছে, ওকে? পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র প্যারিস অলিম্পিক 2024-এ পদক তালিকায় শীর্ষ স্থানে ছিল এবং তারা মোট 126টি পদক নিয়েছে। আর দ্বিতীয় স্থানে ছিল হচ্ছে চীন, যারা মোট 91টি পদক জিতেছে, ওকে? স্বাধীনতা পরবর্তীকালে একই অলিম্পিকে দুইবার পদক জেতা প্রথম ভারতীয় হয়েছেন শুটার মানু ভাকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে প্রথম ভারতীয় যিনি একই অলিম্পিকে দুটো ইভেন্টে দুইবার করে তিনি ব্রোঞ্জের পদক জিতেছেন, যদিও তবুও এটা একটা রেকর্ড, ওকে? মনু ভাকার, সরবজিৎ সিং, স্বপ্নিল কুসালে, এরা তিনজন শুটিং এর সাথে যুক্ত। এটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। মনু ভাকার, সরবজিৎ সিং, স্বপ্নিল কুসালে এরা কিসের সঙ্গে যুক্ত? না, এরা হচ্ছে অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেয়েছে এবং এরা শুটিংয়ের সাথে যুক্ত তিনজনই। 2020 অলিম্পিক ও 2024 অলিম্পিকে ভারতীয় হকি দল ব্রোঞ্জ মেডেল জিতেছে এবার, ওকে? আচ্ছা, 2024-এর অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সিলভার মেডেল জিতেছে এবং সে 89.45 মিটার থ্রো করেছে জ্যাভলিন। হ্যাঁ, 2020-র যে অলিম্পিক যেটা 2022-এ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু নীরজ চোপড়া গোল্ড পেয়েছিল, গোল্ড মেডেল এই জ্যাভলিন থ্রোতে, এটা মনে রেখো। আমান সেহরাবাত, যিনি একজন কুস্তিগির, তিনি প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ মেডেল জিতেছেন, ওকে? চলো তারপর দেখো, এখান থেকে প্যারিস অলিম্পিক সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ কথা। প্যারিস অলিম্পিক 2024 ছিল হচ্ছে 33তম এডিশন, 33rd এডিশন, দ্যাট ইজ 33তম সংস্করণ। আর যেটি শুরু হয়েছিল 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত চলেছিল 2024-এর। এটা থাম নয়, এটা হবে স্থান। এর স্থান ছিল প্যারিস, ফ্রান্সে, ওকে? পরিষ্কার জিজ্ঞেস করতে পারে প্রশ্ন যে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিসে হয়েছিল, সিন নদীর তীরে। এর ইনগ্রেশন হয়েছিল সিন নদীর তীরে। এই অলিম্পিকে মোট 32টি খেলা ছিল, 32টি ইভেন্ট ছিল, যার মধ্যে 4টে নতুন খেলাকে সংযোজন করা হয়েছিল। প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে যে এবারের অলিম্পিকে যে নতুন 4টি খেলা সংযোজন করা হয়েছিল সেগুলো কি কি? সেটা একটা হচ্ছে ব্রেকিং, একটা হচ্ছে স্পোর্ট ক্লাইম্বিং, একটা হচ্ছে স্কেটবোর্ডিং, আর একটা হচ্ছে সার্ফিং, ওকে? মোট 200টি দেশ থেকে 10,500 খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছিল এবং এই অলিম্পিকের যে ম্যাসকট ছিল সেটা ছিল হচ্ছে ফ্রিজি, ওকে? ফ্রিজি। এই খেলাটিতে ভারত মোট 117 জন খেলোয়াড়কে পাঠিয়েছিল 16টি গেম ইভেন্টে, ওকে? সব থেকে বেশি সংখ্যক খেলোয়াড় ছিল অ্যাথলেটিক
সেখানে 29 জন ছিল। ওকে, এদের মধ্যে সব থেকে কনিষ্ঠ যে প্লেয়ার ভারত পাঠিয়েছিল তার নাম হচ্ছে ধিনিধি দেশিন্ধু। ধিনিধি দেশিন্ধু একজন সাঁতারু, ওকে, সুইমার। আর বরিষ্ঠতম খেলোয়াড় ছিলেন রোহান বোপান্না, যিনি একজন টেনিস খেলোয়াড়। এই খেলায় ওপেনিং সেরিমনিতে ভারতের ধ্বজ বহন করেছিলেন অচন্তা শরৎকমল, যিনি একজন টেবিল টেনিস খেলোয়াড়, এবং পিভি সিন্ধু, যিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। ওকে, আর ক্লোজিং সেরিমনিতে ভারতের হয়ে ধ্বজ বহন করেছিলেন মনু ভাকার, যিনি একজন শুটিং খেলোয়াড়। আরেকজন হচ্ছে PR শ্রীজেশ, যিনি হকি প্লেয়ার। এখানে মনে রাখতে হবে 1920 সালে ভারতের প্রথম ধ্বজবাহক ছিলেন পুরমা ব্যানার্জি, যিনি বেলজিয়াম অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। ওকে, তো এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে অলিম্পিকের সাথে রিলেটেড। ওকে, চলো নেক্সট দেখো। পরবর্তী অলিম্পিক 2028 এটা অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। ওকে, নেক্সট 58তম জ্ঞানপীঠ পুরস্কার, যেটা 2023-এ দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছে উর্দু কবি গুলজার এবং সংস্কৃত ভাষার পণ্ডিত জগৎগুরু শ্রী রাম ভদ্রাচার্যজিকে। ঠিক আছে, আর 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে হিন্দি লেখক বিনোদ কুমার শুক্লাকে। ওকে, আর এই বিনোদ কুমার শুক্লা, এটার সঙ্গে মনে রাখবে যে ইনি হচ্ছেন ছত্তিশগড়ের প্রথম ব্যক্তি যিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেলেন। ওকে, আর একটা কথা মনে রেখো, জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়েছিল 1965 সালে। ঠিক, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে ফুটবলের সম্পর্কে কিছু কোয়েশ্চেন্স রয়েছে, যেমন কোন মহিলা ফুটবলারকে ব্যালন ডি ওর অ্যাওয়ার্ড 2024 দেওয়া হলো? এটা হচ্ছে আইটানা বোনমাটি, যিনি স্পেনের ফুটবল খেলোয়াড়। ওকে, তো আইটানা বোনমাটি যিনি ব্যালন ডি ওর অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন। আর কোন পুরুষ ফুটবলারকে ব্যালন ডি ওর অ্যাওয়ার্ড 2024 দেওয়া হলো? তিনি হলেন স্পেনেরই খেলোয়াড় রড্রি। ওকে, আর 2023-এ পেয়েছিলেন হচ্ছে লিওনেল মেসি, আর্জেন্টিনার। এবং মনে রাখবে যে ব্যালন ডি ওর অ্যাওয়ার্ড এটা লিওনেল মেসি সব থেকে বেশিবার পেয়েছেন, মোট 8 বার পেয়েছেন। ওকে, তারপর আরও কিছু তথ্য জেনে নাও। কোপা ট্রফি ফর দ্য বেস্ট ইয়াং প্লেয়ার, তিনি স্পেনের ল্যামিনে ইয়ামাল, তিনি পেয়েছেন। মেন্স কোচ অফ দ্য ইয়ার কার্লো অ্যানসিলোট্টি। তারপর উইমেন্স কোচ অফ দ্য ইয়ার এমা হায়াস। তারপর ইয়াসিন ট্রফি ফর দ্য বেস্ট গোলকিপার, তিনি পেয়েছেন আর্জেন্টিনার প্লেয়ার এমিলিয়ানো মার্টিনেজ। তারপর মেন্স ক্লাব অফ দ্য ইয়ার সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, আর উইমেন্স ক্লাব অফ দ্য ইয়ার হয়েছে বার্সেলোনা। ক্লিয়ার? এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সম্প্রতি প্রয়াত শিল্পপতি রতন টাটা, যার নিধন হয়েছে 9 অক্টোবর 2024 সালে, তো তাকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়েছিল? মনে রাখবে পদ্মবিভূষণ 2008 সালে। এই জায়গাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে। ঠিক আছে, চলো 34তম ব্যাস অ্যাওয়ার্ড 2024 কাকে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে লেখিকা সূর্যবালা দেবীকে দেওয়া হয়েছে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তার উপন্যাসটি ছিল হচ্ছে কৌন দেশ কা বাসি, হ্যাঁ, বেনু কি ডায়েরি। ওকে, অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে একজন প্রবাসী ভারতীয় যিনি দেশ ছেড়ে বিদেশে গিয়েছেন, সেইখানে গিয়ে অর্থ রোজগার করেছেন, পরবর্তীকালে তার নিজের দেশের কথা মনে পড়ছে, এই বিষয়টি নিয়ে উপন্যাস, অর্থাৎ উপন্যাসটির নামটা হচ্ছে কৌন দেশ কা বাসি বেনু কি ডায়েরি। এই উপন্যাসের জন্য সূর্যবালা দেবীকে 34তম ব্যাস অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে। এই যে ব্যাস সম্মান, এটা কে বিড়লা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। এটা শুরু হয়েছিল 1991 সাল থেকে। ওকে, প্রথম ব্যাস সম্মান, এটা বেদ নয়, প্রথম ব্যাস সম্মান। দেখো, এটা অনেক দ্রুত কমপ্লিট করতে হয়েছে আমাকে, এই জন্য না কিছু বানান ভুল হবে, তোমার একটুখানি কারেকশন করে নিও। প্রথম ব্যাস সম্মান পেয়েছিলেন হচ্ছে রামবিলাস শর্মা। ওকে, আর 33তম ব্যাস সম্মান অর্থাৎ 2023-এ যিনি পেয়েছিলেন তিনি হলেন হিন্দি লেখিকা পুষ্পা ভারতী। এবং তার বইটা যেটা ছিল সেটা হচ্ছে ইয়াদে ইয়াদে और ইয়াদে। এই বইটির জন্য তিনি 2023-এ ব্যাস সম্মান পেয়েছিলেন। ওকে, চলো নেক্সট দেখো,
গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, দেখো এখানে আমি বেশ কতগুলো ইন্ডেক্স রাখার চেষ্টা করেছি, তবুও যেগুলো এখানে অ্যাভেলেবেল নেই সেগুলোকে তোমরা একটু গুগল করে এই নোটের সঙ্গে কম্পাইল করে নিও। আর সবথেকে বড় কথা, এই নোটটাকে কিন্তু সবাই পিডিএফ ফরম্যাট, তো এটাকে প্রিন্ট করে নিও একবার। চলো, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 105তম। তারপরে দেখো 2024 সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে, এই প্রশ্নটা করা হচ্ছে। 2024-এর শান্তিতে নোবেল কোনো ব্যক্তি পাননি, বরং একটা অর্গানাইজেশন পেয়েছে, জাপানের নিহান হিদাঙ্কিও। নিহান হিদাঙ্কিও নামক একটি সংস্থা, সেটা জাপানের, তারা শান্তিতে নোবেল পেয়েছে 2024-এ। আর 2023 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানের একজন মহিলা নার্গিস মোহাম্মদী, একজন অ্যাক্টিভিস্ট নার্গিস মোহাম্মদী। 2024 সালের নোবেল প্রাপকদের তালিকা দেখো। ফিজিক্সে নোবেল পেয়েছে 2024-এ জন জে হপফিল্ড, জিওফ্রি ই হিন্টন, এই দুজন ব্যক্তি ফিজিক্সে নোবেল পেয়েছে। কেমিস্ট্রিতে নোবেল পেয়েছে 3 জন, ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, আর একটা হচ্ছে জন এম জাম্পার। ওকে, এটা সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে একটা, আমি এই নোবেল নিয়ে চ্যানেলে কিন্তু স্পেসিফিক একটা ক্লাস করে রেখেছি, তোমরা একবার চ্যানেলে ঢুকে দেখে নিও। মেডিসিনে নোবেল পেয়েছে ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রুবকুন, ভিক্টর অ্যামব্রোস আর গ্যারি রুবকুন। আর সাহিত্যে নোবেল পেয়েছেন 2024-এ হ্যান ক্যাং। আর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ড্যারন অ্যাসিমোগ্লু, সাইমন জনসন, জেমস এ রবিনসন। ওকে, তো তারপর দেখো যে সকল ভারতীয় এই পর্যন্ত নোবেল পেয়েছে তারাও আমাদের স্ট্যাটিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন সবার প্রথম ভারতীয় যিনি নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তারপর সাহিত্যে তিনি নোবেল পেয়েছিলেন সিভি রমন, পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন 1930 সালে। হরগোবিন্দ খুরানা চিকিৎসা ক্ষেত্রে 1968 সালে নোবেল পেয়েছিলেন। মাদার টেরিজা শান্তিতে 1979 সালে নোবেল পেয়েছিলেন। সুব্রামানিয়াম চন্দ্রশেখর, তিনি পদার্থবিদ্যায় 1983 সালে নোবেল পেয়েছিলেন। অমর্ত্য সেন অর্থনীতিতে 1998 সালে নোবেল পেয়েছিলেন। ভেঙ্কটরমন রামকৃষ্ণান, তিনি রসায়নবিদ্যায় 2009 সালে নোবেল পেয়েছিলেন। কৈলাস সত্যার্থী 2014 সালে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। আর 2019 সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। ওকে, চলো, সম্প্রতি ভারতের কোন ন্যাশনাল পার্ক 58তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হলো? মনে রাখবে, ভারতবর্ষে বর্তমানে 58টি টাইগার রিজার্ভ রয়েছে। তো লাস্ট অর্থাৎ 58তম যে টাইগার রিজার্ভ হলো সেটা মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক। ওকে, আর মধ্যপ্রদেশে মোট 9টি এই টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে। ওকে, আর মনে রাখবে এই টাইগার রিজার্ভগুলো প্রজেক্ট টাইগার 1973 যেটা শুরু হয়েছিল তার মাধ্যমে এগুলো করা হচ্ছে। ওকে, তারপর চলে এসো দেখো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন, SIPRI। ওকে, তো এর রিপোর্ট অনুযায়ী ভারত কততম অস্ত্র আমদানিকারক দেশ হলো? ভারত হচ্ছে দ্বিতীয় অস্ত্র আমদানিকারক দেশ এই সারা বিশ্বে হয়েছে। ওকে, এটা পিস নয়, এটা পিস হবে, হ্যাঁ, শান্তি, পিস, দন্তস্ব হওয়া উচিত ছিল এখানে। তাহলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সিপ্রি, এর রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে যে অস্ত্র আমদানিকারক দেশ হিসাবে। ওকে, আর প্রথম স্থানে রয়েছে ইউক্রেন, বুঝতেই পারছো তারা যুদ্ধের মধ্যে রয়েছে, সেই জন্য তারা প্রথম স্থানে। এই রিপোর্ট অনুযায়ী ভারত অস্ত্র আমদানি করেছে রাশিয়া থেকে 36%, ফ্রান্স থেকে 28%, ইসরায়েল থেকে 34% এবং আমেরিকা থেকে 13%। ঠিক আছে, 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? এইখানে আমরা পদ্মবিভূষণ বা পদ্ম পুরস্কারের সম্পর্কে একটু জানব। 2025 সালে 7 জন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। অর্থাৎ পদ্ম পুরস্কারের মধ্যে যেটা সবথেকে বড় পুরস্কার সেটা হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে আসে পদ্মভূষণ, তারপরে আসে পদ্মশ্রী। তো 2025 সালে মোট 139টি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, যার মধ্যে পদ্মবিভূষণ 7টি, পদ্মভূষণ 19টি আর পদ্মশ্রী দেওয়া হয়েছে 113টি। এই মিলিয়ে 139টি পদ্ম পুরস্কার 2025 সালে দেওয়া হয়েছে। এর মধ্যে 23টি মহিলাদেরকে দেওয়া হয়েছে, 10টি বিদেশি ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে, 13টি মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে।
পদ্ম পুরস্কার ভারতে শুরু হয়েছিল 1954 সালে। 7 জন পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা। দেখো, পদ্মবিভূষণ যারা পান তারাই গুরুত্বপূর্ণ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যারা যারা গুরুত্বপূর্ণ আমি তাদেরকে এখানে রেখেছি। 7 জন পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় চিকিৎসা ক্ষেত্রে পেয়েছেন শ্রী দুর্বুর নাগেশ্বর রেড্ডি, পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন জাস্টিস জগদীশ সিং খেওয়ার, যিনি ভারতবর্ষের 44তম প্রধান বিচারপতি ছিলেন, সিজেআই ছিলেন। শিল্পকলা ক্ষেত্রে পেয়েছেন কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, তিনি কত্থক নৃত্যের সাথে যুক্ত। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবেই 100% যে কুমুদিনী, পরীক্ষায় এমন প্রশ্ন জিজ্ঞেস করবে যে সম্প্রতি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন কুমুদিনী রজনীকান্ত লাখিয়া বা কুমুদিনী লাখিয়া, তিনি কিসের সঙ্গে যুক্ত? তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, তিনি প্রসিদ্ধ ভায়োলিন বাদক, এটাও গুরুত্বপূর্ণ। সাহিত্য ক্ষেত্রে শ্রী এম.টি. বাসুদেবন নায়ার, তিনি মালায়ালাম লেখক। শিল্প ও উদ্যোগ ক্ষেত্রে শ্রী ওসামু সুজুকি, যিনি কিনা সুজুকি মোটর জাপানের একজন আধিকারিক। সঙ্গীত ক্ষেত্রে শ্রীমতী সারদা সিনহা, এবং এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে এই যে শ্রীমতী সারদা সিনহা যাকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে, তিনি কোথাকার গায়িকা? মনে রাখবে তিনি মৈথিলি এবং ভোজপুরি লোকগায়িকা, এবং এনাকে বলা হয় বিহারের কোকিলা বলা হয়, বিহার কোকিলা, শ্রীমতী সারদা সিনহা। গুরুত্বপূর্ণ পদ্মভূষণ যারা পেয়েছে, দেখো পদ্মভূষণ পেয়েছিল 19টা, তার মধ্যে সবাইকে দরকার নেই, যতগুলো ইম্পর্ট্যান্ট ততগুলোই দেখো। তাহলে গুরুত্বপূর্ণ পদ্মভূষণ প্রাপক খেলার ক্ষেত্রে পি.আর. শ্রীজেশকে দেওয়া হয়েছে, যিনি একজন হকি খেলোয়াড়। সিনেমা জগৎ থেকে পেয়েছেন শ্রী শেখর কাপুর। রাজনৈতিক ক্ষেত্রে পেয়েছেন শ্রী সুশীল কুমার মোদি, মরণোত্তর, বিহারের তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন বিজেপি পার্টির পক্ষ থেকে। আর সঙ্গীত ক্ষেত্রে শ্রী পঙ্কজ উদাস, ইনিও মরণোত্তর পেয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে বিবেক দেবরায়, ইনিও মরণোত্তর পেয়েছেন। সমাজসেবা ক্ষেত্রে সাধ্বী ঋতম্ভরা, দেখো সাধ্বী ঋতম্ভরা গুরুত্বপূর্ণ সমাজসেবিকা, একজন সাধ্বী সাধক। তারপর বিজ্ঞান ও প্রকৌশলী ক্ষেত্রে বিনোদ ধাম, ইনিও মরণোত্তর পেয়েছেন, আমেরিকার বাসিন্দা। গুরুত্বপূর্ণ পদ্মশ্রী পুরস্কার, যেখানে 113টি দেওয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো জানবে যে গায়ক অরিজিৎ সিংকে পদ্মশ্রী দেওয়া হয়েছে এবার। তারপর ক্রিকেটার শ্রী আর অশ্বিনকে দেওয়া হয়েছে, যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আর হরবিন্দর সিং, যিনি প্যারা অলিম্পিকে প্রথমবারের জন্য তীরন্দাজিতে স্বর্ণপদক জয় করেছেন, এই ব্যক্তিদেরকে পদ্মশ্রী, পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণগুলো এখানে আমি নোট করে দিলাম। ওকে, নেক্সট। জাতীয় হলুদ বোর্ড, ন্যাশনাল টার্মারিক বোর্ড, এর সদর দপ্তর কোথায় স্থাপন করা হয়েছে? সেটা হচ্ছে তেলেঙ্গানার নিজামাবাদে। ওকে, এটা একটা নতুন অর্গানাইজেশন করা হয়েছে, হলুদ ন্যাশনাল টার্মারিক বোর্ড, তেলেঙ্গানার নিজামাবাদে এর হেডকোয়ার্টার স্টাবলিশড হয়েছে। পিউমা ইন্ডিয়া কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়কে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছেন? তিনি হলেন পি.ভি. সিন্ধু। পি.ভি. সিন্ধুকে পিউমা ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছেন। তারপরে দেখো 97তম অস্কার অ্যাওয়ার্ড 2025। তাহলে 2025-এ যে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হলো সেটা কততম এডিশন ছিল? 97তম। এখানে শ্রেষ্ঠ সিনেমা যেটা হচ্ছে সেটা হচ্ছে আনোরাটা হচ্ছে শ্রেষ্ঠ সিনেমা। অস্কার 2025 বিজয়ী তালিকায় বেস্ট পিকচার আনোরা, বেস্ট ডিরেক্টর সিন বেকার ফর আনোরা, বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রোডি ফর দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য তিনি বেস্ট অ্যাক্টরের অস্কার পেয়েছেন, হ্যাঁ, অ্যাড্রিয়ান ব্রডি। তারপর বেস্ট অ্যাক্ট্রেস, হ্যাঁ, মিকি ম্যাডিসন অ্যানোরা সিনেমার জন্য। ওকে, চলো, এই হলো গুরুত্বপূর্ণ। তারপর আসো, দেখো বাস্তুকলার নোবেল নামে পরিচিত প্রিৎজার প্রাইজ 2025 এটা পেয়েছেন কে? চীনের বাসিন্দা লিউ জিয়াকুন। ওকে, এই পুরস্কার 2024 সালে পেয়েছিলেন জাপানের আর্কিটেক্ট রিকেন ইয়ামামোটো। ওকে, সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন কে? তিনি হলেন শ্রী জ্ঞানেশ কুমার, তিনি 26তম। আর 25তম ছিলেন রাজীব কুমারের জায়গায় শ্রী জ্ঞানেশ কুমার এসছেন 26তম মুখ্য নির্বাচন কমিশনার। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 14তম। প্রথম স্থানে রয়েছে হচ্ছে বুরকিনা ফাসো, দ্বিতীয় স্থানে রয়েছে সবাই জানে পাকিস্তান, আর তৃতীয় অবস্থানে রয়েছে সিরিয়া।
ওকে, তো এইরকম 14তম স্থানে রয়েছে হচ্ছে ভারত। অচন্তা শরৎকমল, যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন, তিনি, আচ্ছা এখানে তিনি হবে, তিনিটা জায়গায় দেখো তুমি হয়ে গেছে, এখানে তুমি নয় তিনি হবে। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। এনাকে 2022 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। দেখো এই যেহেতু অচন্তা শরৎকমল এই এই বছর যেহেতু তিনি অবসর ঘোষণা করেছেন, সেই জন্য পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে অচন্তা শরৎকমল তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, এরকম হতে পারে। বা জিজ্ঞেস করা যেতে পারে যে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন অচন্তা শরৎকমল, তাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কবে দেওয়া হয়েছিল, এরকম কিন্তু জিজ্ঞেস করতে পারে। ওকে, 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওড়িশার ভুবনেশ্বরে। ওকে, তারপরে আসো ভি নারায়ণনকে ইসরো এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো। ভি নারায়ণনকে ইসরোর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো। তিনি কার জায়গায় স্থলাভিষিক্ত হলেন? অর্থাৎ বর্তমানে ইসরোর চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণন এবং তিনি এস সোমনাথের জায়গায় আসলেন। অর্থাৎ এস সোমনাথ যিনি ইসরোর চেয়ারম্যান ছিলেন, তারপরে এখন ভি নারায়ণন ইসরোর চেয়ারম্যান হয়েছেন। ইসরো এটি স্থাপিত হয়েছিল 15ই আগস্ট 1969 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায় না বেঙ্গালুরুতে অবস্থিত এবং এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন বিক্রম সারাভাই। ঠিক, সম্প্রতি ভারতীয় নদী গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্রতে রিভার ডলফিন এর সার্ভে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তাদের সংখ্যা কত পাওয়া গেছে? তো মনে রাখবে ভারতের 3টি নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই 3টি রিভার সিস্টেমে 2021 থেকে 23 একটা সার্ভে করা হয়, যে সার্ভেতে দেখা হয় যে সেখানে কতগুলো ডলফিন আছে, মানে শুশুক আছে, তাই না, গাঙ্গেয় শুশুক। তো সেখানে দেখা গেল টোটাল 6327টি গাঙ্গেয় শুশুক আছে, যার মধ্যে গঙ্গা নদীতেই আছে হচ্ছে 6324টি, তার মধ্যে উত্তরপ্রদেশেই আছে 2397টি, বিহারে আছে 2220টি, আর পশ্চিমবঙ্গে আছে 815টি, আর সিন্ধু নদীতে আছে মাত্র 3টি ডলফিন মিলেছে, ব্রহ্মপুত্র নদী সিস্টেমের মধ্যে কোনো ডলফিন মেলেনি। ওকে, আচ্ছা এরপর চলে এসো রঞ্জি ট্রফি। ওকে, রঞ্জি ট্রফি 2024-25 কেরালাকে হারিয়ে কোন দল জয়লাভ করলো? সেটা হচ্ছে বিদর্ভ। মনে থাকবে রঞ্জি ট্রফি ভারতবর্ষের একটা ইন্টারন্যাল ক্রিকেট টুর্নামেন্ট এবং সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে 2024 সালে 24-25-এ কেরালাকে হারিয়ে বিদর্ভ জয়লাভ করেছে রঞ্জি ট্রফি এবং বিদর্ভ দলের যিনি ক্যাপ্টেন সে হচ্ছে অক্ষয় ওয়াদকার। 2023-24-এর যে রঞ্জি ট্রফি হয়েছিল সেটাতে জিতেছিল হচ্ছে মুম্বাই। ওকে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবার হয়েছেন হর্ষ দুবে, যিনি বিদর্ভ দলের প্লেয়ার। এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল 1934 সালে। ওকে, চলো নেক্সট। ইউনেস্কো ভারতের কুম্ভ মেলাকে দ্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি এর স্বীকৃতি দিয়েছিল কবে? এটা মনে রাখবে, এটা হচ্ছে 2017 সালে। ওকে, হাউ ইন্ডিয়া স্কেলড মাউন্ট G20 দ্য ইনসাইড স্টোরি অফ দ্য G20 প্রেসিডেন্সি, এই নামে একটা বই লেখা হয়েছে। আমরা জানি যে ভারতবর্ষ G20 প্রেসিডেন্টশিপ গ্রহণ করেছিল। ওকে, তো এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন অমিতাভ কান্ত। ওকে, 25তম আইফা অ্যাওয়ার্ডস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস 2025 অনুষ্ঠিত হয়েছিল জয়পুরে। কোন সিনেমা সব থেকে বেশি পুরস্কার জিতেছে এই অ্যাওয়ার্ড সেরিমনিতে? সেটা হচ্ছে লাপাতা লেডিস। ওকে, যুদ্ধ অভ্যাস গরুড় শক্তি 2024 ভারত আর কোন দেশের মধ্যে আয়োজিত হলো? আমরা জানি গরুড় শক্তি এটা ইন্দোনেশিয়ার ভারতের মধ্যে আয়োজিত হলো, এটা 9th এডিশন ছিল। ওকে, 2024 সালে মোট কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 5 জনকে। একজন হচ্ছে কর্পূরী ঠাকুর, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, MS স্বামীনাথন, তারপরে তোমার চৌধুরী চরণ সিং আর আর হচ্ছে তোমার PV নরসিংহ রাও। ওকে, তারপর আসো ভারতবর্ষের
সর্ববৃহৎ সামুদ্রিক ব্রিজ কোনটি? ভারতবর্ষের সর্ববৃহৎ সামুদ্রিক ব্রিজ হচ্ছে অটল সেতু, যেটার লেন্থ হচ্ছে 21.8 কিলোমিটার, মানে ধরে নাও 22 কিলোমিটার লম্বা। মহারাষ্ট্রে এটা অবস্থিত। এটা মুম্বাই আর নবী মুম্বাইকে যুক্ত করেছে। ভারতের সর্ববৃহৎ নদী ব্রিজ, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে লোহিত নদীর ওপরে অবস্থিত ভূপেন হাজারিকা সেতু, যেটা কোথায় রয়েছে? আসামে। ভারতবর্ষের লম্বা রেলওয়ে স্টেশন হলো কর্ণাটকের হুবলি রেলওয়ে স্টেশন, যেটা 1507 মিটার লম্বা। এটাও স্ট্যাটিক হিসাবে কিন্তু আমাদের জিজ্ঞেস করতে পারে। নেক্সট কি? সম্প্রতি প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ডক্টর প্রভা আত্রে কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু ডক্টর প্রভা আত্রে সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কিরানা ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। কিরানা ঘরানা মনে রাখবে, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, হিন্দুস্তান মিউজিকের তিনি একজন ব্যক্তিত্ব। তো তিনি কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। 1991 সালের সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। পদ্মশ্রী অ্যাওয়ার্ড 1990, 2002 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড, 2022 সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড। এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, হ্যাঁ, কারণ যেহেতু এনার প্রয়াণ ঘটেছে, সো জিজ্ঞেস করতে পারে ইনি কোন ঘরানার সঙ্গে যুক্ত, সঙ্গীত নাটক একাডেমি কবে পেয়েছেন, বা পদ্মশ্রী বা কবে পদ্মভূষণ পদ্মবিভূষণ পেয়েছেন, এই জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। ওকে, চলো 70তম ন্যাশনাল অ্যাওয়ার্ড। 70তম ন্যাশনাল অ্যাওয়ার্ড 2024-এ, এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় না, সেটা হচ্ছে 70th এডিশন। আর তার মধ্যে 54তম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে। তো 54তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেলেন? মিঠুন চক্রবর্তী, আমাদের পশ্চিমবাংলার একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তো তিনি 54তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন। ওকে, আর 53তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন ওয়াহিদা রহমান। ওকে, আচ্ছা, 79তম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির সভাপতিত্ব কে করবেন? এর সভাপতিত্ব করেন হচ্ছে তোমার ফিলেমন ইয়াং। ওকে, ফিলেমন ইয়াং 79তম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির সভাপতিত্ব করেন ফিলেমন ইয়াং। ওকে, এরপর আসো আমরা দেখে নিই যে গ্র্যান্ড স্ল্যাম 2024-এর উইনার্স। আমরা জানি যে 4টে গ্র্যান্ড স্ল্যাম আছে সারা বিশ্ব জুড়ে। একটা হচ্ছে বছরের শুরুতে হয় হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হয় হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, তারপর উইম্বলডন ওপেন, তারপর ইউএস ওপেন। ওকে, তো অস্ট্রেলিয়ান ওপেনে মেন্স সিঙ্গেল 2024 জিতেছিলেন জানিক সিনার, যিনি ইটালির খেলোয়াড়। উইমেন্স সিঙ্গেল জিতেছিলেন আরিয়ানা সাবালাঙ্কা। তারপরে তোমার ফ্রেঞ্চ ওপেনে মেন্স সিঙ্গেল জিতেছিলেন কার্লস আলকারাজ, আর উইমেন্স সিঙ্গেল জিতেছিলেন ইগা সোয়েটেক। তারপর উইম্বলডন ওপেনে 2024-এ মেন্স সিঙ্গেল জিতেছিলেন কার্লস আলকারাজ, উইমেন্স সিঙ্গেল জিতেছিলেন বারবারা ক্রেজিকোভা। আর 2024-এর ইউএস ওপেন যেটা ছিল না, এখানে 23-এর ডেটা দেওয়া রয়েছে, আমি 24-এরটা বলছি। 24-এও কিন্তু এইটা যেটা ছিল এইটার সাথে একই সেম, অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন ছেলে এবং মেয়ে যারা জিতেছিল, হ্যাঁ, ইউএস ওপেন তারাই জিতেছে, ঠিক। অর্থাৎ দ্য উইনার্স অফ ইউএস ওপেন 2024 ইজ সেম অ্যাজ অস্ট্রেলিয়ান ওপেন 2024। ওকে, চলো তারপরে অস্ট্রেলিয়ান ওপেন। এইখানের থেকে কয়েকটা স্ট্যাটিক জিজ্ঞেস করা হয়, যেমন অস্ট্রেলিয়ান ওপেন এটা মিড অফ জানুয়ারিতে হয়, বছরের শুরুর দিকে, এবং এটা হার্ড কোর্টে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেন এটা অলসো নোন অ্যাজ রোলান্ড গ্যারোস। ওকে, এটা ক্লে কোর্টে খেলা হয় এবং এটা মে থেকে জুন মাসের মধ্যে হয়। উইম্বলডন ওপেন, যেটা ইউকে ওপেন নামেও পরিচিত, সেটা গ্রাস কোর্টে খেলা হয় জুন জুলাইতে। আর ইউএস ওপেন যেটা যেটা হচ্ছে তোমার হার্ড কোর্টে খেলা হয় সেপ্টেম্বর মাসে, অগাস্ট সেপ্টেম্বর মাসে। ওকে, চলে এসো নেক্সট। দেখো, নেক্সট হচ্ছে দ্য উইনার্স অফ অস্ট্রেলিয়ান ওপেন 2025। যেহেতু জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে 2025, সেই জন্য এটা আমাদের জানতে হবে। মেন্স সিঙ্গেল গতবারেও যে জিতেছিল জানিক সিনার, সেই জিতেছে। আর মেয়েদের ক্ষেত্রে জিতেছে হচ্ছে ম্যাডিসন কিজ। ওকে, তাহলে অস্ট্রেলিয়ান ওপেন 2025 মেন্স সিঙ্গেল জিতেছে জানিক সিনার, আর উইমেন সিঙ্গেল জিতেছে ম্যাডিসন কিজ। ওকে, নেক্সট 16তম ব্রিক্স সামিট 2024
কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবে, এটা রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয়েছিল ব্রিক্স। এবার ব্রিক্স সম্পর্কে তথ্য জানো। আচ্ছা, 15তম সম্মেলন যেটা 2023-এ হয়েছিল সেটা সাউথ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছিল। ব্রিক প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে, কিন্তু এর প্রথম সামিট হয়েছিল 2009 সালে রাশিয়াতে। এর স্থাপনকালে এর সদস্য ছিল হচ্ছে 4টে দেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত আর চীন, ব্রিক। পরবর্তীকালে 2010 সালে সাউথ আফ্রিকা এর সাথে যুক্ত হয়, তখন এটা হয়ে যায় ব্রিক্স। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। আর 2024 সালের 1 জানুয়ারি আরও 6টি দেশ যুক্ত হয়, তারা হলো ইজিপ্ট, ইরান, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস। আচ্ছা, ইউনাইটেড এমিরেটস হয়ে গেছে, দেখো এটা ইউনাইটেড আরব এমিরেটস হবে। হ্যাঁ, এগুলো একটু ঠিক করে নিও, যেহেতু খুব কম সময়ের মধ্যে এটাকে তৈরি করা হয়েছে, এই জন্য কিন্তু স্পেলিং মিস্টেক থাকবে। ইথিওপিয়া। এই 6টি দেশ পরে যুক্ত হয়। তাহলে বর্তমানে ব্রিক্সের মোট সদস্য সংখ্যা কত? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। বর্তমানে ব্রিক্সের মোট সদস্য সংখ্যা হচ্ছে 11টি। 2024 সালের ডিসেম্বর মাসে হর্নবিল উৎসব, 25তম হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয়েছিল নাগাল্যান্ডে। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে হর্নবিল কিন্তু, হ্যাঁ, আর ডিসেম্বর মাসে হয় এটি। 2024 সালের ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর 26তম গভর্নর হিসাবে কাকে নিয়োগ করা হলো? তিনি হলেন সঞ্জয় মালহোত্রা। তাহলে আরবিআই গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস, তিনি রিটায়ার হওয়ার পরে এখন সঞ্জয় মালহোত্রা আরবিআই এর নতুন গভর্নর হলেন। ওকে, 25তম গভর্নর ছিলেন হচ্ছে শক্তিকান্ত দাস। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালে এস্টাবলিশ হয়েছিল। কিসের ভিত্তিতে? আরবিআই অ্যাক্ট 1934। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইতে। ওকে, 1949 সালে এটি রাষ্ট্রীয়করণ হয়েছিল, তখন এর গভর্নর ছিলেন সিডি দেশমুখ। ওকে, 1949 সালে ভারত স্বাধীন হওয়ার পরে এর রাষ্ট্রীয়করণ হয়েছিল এবং এটা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে সিডি দেশমুখ, তিনি গভর্নর ছিলেন সেই সময়। বিশ্বের সর্বপ্রথম যুবতম চেজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হলেন? তে হচ্ছে ভারতের ডি গুকেশ মানে ডোমারাজা গুকেশ, 18 বছর বয়সে। ওকে, 18 বছর বয়সে তিনি ওয়ার্ল্ড চেজ চ্যাম্পিয়ন হয়েছেন। ভারতের বিশ্বনাথন আনন্দ 5 বার তিনি ওয়ার্ল্ড চেজ চ্যাম্পিয়ন হয়েছেন। ওকে, আর ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ফর দ্য ইয়ার 2024 কে পেলেন? না, ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ফর দ্য ইয়ার 2024 পেলেন মিশেল বেসেলেট, তিনি চিলির প্রাক্তন রাষ্ট্রপতি। ওকে, ভারতের কোন মন্দিরটিকে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত করা হলো? ভারতের কোন মন্দিরটিকে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত করা হলো? সেটা হচ্ছে তামিলনাড়ুর অভয় সহায়েশ্বর মন্দির। ওকে, চলো নেক্সট দেখো। শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী মাগুনীচরণ কুনওয়ার তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। শ্রী মাগুনীচরণ কুনওয়ার তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি পুতুল নাচের সঙ্গে যুক্ত ছিলেন, উড়িষ্যার লোক। ওকে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন 2024-এর থিম কি ছিল? খুব ইম্পর্ট্যান্ট। 2024-এর থিম ছিল হচ্ছে তোমার ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। ওকে, 2023-এর থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন। 2024-এর হোস্ট কান্ট্রি ছিল হচ্ছে দেশ ছিল আরব। ঠিক আছে, 2024 সালের সাধারণ লোকসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA, যেটাতে বিজেপি হেড করে, সেখানে কতগুলো আসন তারা জিতেছে? 292টি আসন জিতেছে। ওকে, তার মধ্যে বিজেপি একা পেয়েছিল 240টি, অপরপক্ষে ইন্ডি জোট যেটা ছিল এবার ইন্ডি জোট, তারা 233টি সিট পেয়েছিল। ওকে, যার মধ্যে মুখ্য দল ছিল কংগ্রেস, তারা 99 সিটস পেয়েছিল। কোন রাজ্যের নাগী পাখি অভয়ারণ্য এবং নাকতি পক্ষী অভয়ারণ্য
রামসার সাইট হিসাবে ঘোষণা করা হলো? মনে রাখবে সেটা হচ্ছে বিহার। বিহারের দুটো বার্ড স্যাংচুয়ারি, একটা হচ্ছে নাগি, একটা হচ্ছে নাকতি, এই দুটো বার্ড স্যাংচুয়ারিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হলো। আর এই দুটোর ঘোষণার সাথে সাথে ভারতবর্ষে বর্তমানে মোট 89টি রামসার সাইট হয়ে গেল। তাহলে বর্তমানে ভারতে মোট রামসার সাইটের সংখ্যা কত? 89টি। আর সব থেকে বেশি রামসার সাইট কোথায় আছে? সেটা তামিলনাড়ুতে 20টি, 20টি। ওকে, পরে আসো, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 176তম। তো এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স মানে কি? এটা কিভাবে গণনা করা হয়? দেখা হয় যে কোন দেশ পরিবেশ দূষণের ক্ষেত্রে কতটা ভূমিকা গ্রহণ করছে, সেটার উপরে ভিত্তি করে এটা করা হয়। আচ্ছা, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 129তম। অর্থাৎ ভারতের যে ছেলে মেয়েদের রেশিওর যে তফাৎ, সেটা অনুযায়ী এই রিপোর্ট করা হয়। তাহলে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 129তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা এই ইন্ডেক্স প্রকাশিত হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই ইন্ডেক্স পাবলিশ করে, আর এর প্রথম স্থানে রয়েছে হচ্ছে আইসল্যান্ড। ওকে, তাহলে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে হচ্ছে আইসল্যান্ড। নেক্সট আসো, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2024 সালের লোকসভা সাধারণ নির্বাচনে সবথেকে বেশি ভোট পড়েছিল কোন রাজ্যে? আসাম রাজ্যে। আর সবথেকে কম ভোট পড়েছিল বিহারে। ওকে, ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট কে হলেন? ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হলেন অনামিকা রাজীব। অনামিকা রাজীব। ওকে, নেক্সট আসো, চলো, ভারত ও জাপানের মধ্যে নৌ সামরিক মহড়া জিমেক্স, ওকে, 2024, যেটা 8th এডিশন ছিল, এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হলো বা কোথায় অনুষ্ঠিত হলো? এটা জাপানের শহর ইউকোসোকাতে অনুষ্ঠিত হলো এবার। আর 2023 সালে এটা বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল। জাপানের সঙ্গে ভারতের অন্যান্য সামরিক মহড়াগুলি হচ্ছে, যেমন স্থল বাহিনীর মহড়া যেটা হয় সেটাকে বলে ধর্মগার্জিয়ান, আর বায়ুসেনার যেটা সামরিক মহড়া সেটা হচ্ছে সিন্নু মৈত্রী। তাহলে জাপানের সাথে জিমেক্স হচ্ছে নৌ সামরিক মহড়া, স্থল বাহিনীর যে মহড়া সেটাকে বলা হয় ধর্মগার্জিয়ান, আর বায়ু সামরিক মহড়া, বায়ুসেনার যে সামরিক মহড়া সেটাকে বলা হয় সিন্নু মৈত্রী। ওকে, নেক্সট হচ্ছে দেখো, 50তম G7 সামিট 2024 কোন দেশে আয়োজিত হয়েছিল? এটা ইতালির আপুলিয়া শহরে অনুষ্ঠিত হয়েছিল। এর সদস্য দেশগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে ওকে, বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট, বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট 2024 সালে অনুষ্ঠিত হলো কোন দেশে? এটা বেলজিয়ামের ব্রুসেলসে এটা অনুষ্ঠিত হলো। দেখো, এটি আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটি স্থাপিত হয়েছিল 1957 সালে। ইউনাইটেড নেশনসেরই একটি অঙ্গ সংগঠন এটি। ওকে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সম্প্রতি প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর আত্মজীবনীর নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তাহলে যেহেতু সম্প্রতি প্রয়াত হয়েছেন ডক্টর মনমোহন সিং, তার আত্মজীবনীর নাম হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইআইটি বম্বেতে কার টি সেলস থেরাপি চালু করলেন। এটি কিসের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্ট্যান্ট। দেখো, কার টি সেলস থেরাপি এটা ক্যান্সারের চিকিৎসার সঙ্গে যুক্ত। ওকে, অর্থাৎ এই কার টি সেলস থেরাপির মাধ্যমে ক্যান্সার রোগের চিকিৎসার একটা দ্বার উন্মোচন হলো। এটাকে দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, তিনি আইআইটি বম্বেতে এটা ইনঅগরেট করেছেন, লঞ্চ করেছেন, চালু করেছেন। ওকে, নেক্সট হলো 2024 প্যারিস অলিম্পিকের জুরি কমিটিতে স্থান পাওয়া প্রথম ভারতীয় মহিলা কে হলেন? তিনি হলেন বিলকিস মির, জম্মু কাশ্মীরের বাসিন্দা বিলকিস মির। তিনি একজন ক্যানোয়িং খেলোয়াড়। ওকে, তো সেই বিলকিস মির প্রথম ভারতীয় হিসাবে বা ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকের জুরি কমিটিতে স্থান পেয়েছেন এবার 2024-এ। এই জন্য এটি ইম্পর্ট্যান্ট হয়ে যায়।
নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার, এই বইটি কে লিখেছেন? সলমান রুশদি। সংক্ষেপেও থাকতে পারে, নাইফ বইটি কে লিখেছেন? সলমান রুশদি। ওকে, মিডনাইট চিলড্রেন, সলমান রুশদির আরেকটা গুরুত্বপূর্ণ বই, বারবার পরীক্ষাতে জিজ্ঞেস করে। নেক্সট, 4.7 কোটি বছর পুরনো, হ্যাঁ মানে বলতে পারো যে প্রায় 5 কোটি বছর পুরনো দৈত্যাকার সাপের একটা জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে গুজরাটে। আর এটিকে কি নাম দেওয়া হয়েছে? তাহলে ভাবতে পারছো যে প্রায় 500 কোটি বছর, 1-2 দিন নয়, 500 কোটি বছর পুরনো একটা দৈত্যাকার সাপের জীবাশ্ম গুজরাটে আবিষ্কৃত হয়েছে, যেটাকে নাম দেওয়া হয়েছে বাসুকি ইন্ডিকাস, যেটাকে নাম দেওয়া হয়েছে বাসুকি। যেহেতু বাসুকি নাগ আমাদের একটা ধর্মীয় ব্যাপার স্যাপার রয়েছে, তো সেই জন্য নাম দেওয়া হয়েছে বাসুকি ইন্ডিকাস, যার লম্বা 11 থেকে 15 মিটার, 11 থেকে 15 মিটার। ওকে, সাম্প্রতিক খবরে আসা শম্পেন জনজাতি, শম্পেন ইংরেজি বানানটাও দেখে নাও, SHOMPANE, শম্পেন ট্রাইবস কোথায় বসবাস করে? এরা নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে। এই জনজাতি গোষ্ঠী PVTG গ্রুপের অন্তর্গত। 2024 সাধারণ নির্বাচনে এরা প্রথমবারের জন্য ভোট দান করেছে, এই জন্য এরা খবরে এসছে। 2011 জনগণনা অনুযায়ী এদের মোট জনসংখ্যা মাত্র 229 জন। খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় কিন্তু এটা। সম্প্রতি আলোচিত রাবান্ডা বিল কোন দেশের পার্লামেন্টে পাশ হলো? আমরা জানি রাবান্ডা বিল ব্রিটেনের পার্লামেন্টে পাশ হয়েছে। ওকে, এই বিলের মাধ্যমে কি করা হবে? যারা ইলিগালি মাইগ্রেন্ট করছে কিসে না ইউকেতে, তাদেরকে রাবান্ডায় পাঠিয়ে দেওয়া হবে। দ্য উইনার্স মাইন্ডসেট নামক বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? এটা অস্ট্রেলিয়ান প্লেয়ার শেন ওয়াটসনের আত্মজীবনী দ্য উইনার্স মাইন্ডসেট। কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের আত্মজীবনী যা পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করে, সেটাও আমি এখানে রেখেছি। দেখো, সানি ডেজ, এটা সুনীল গাভাস্কারের আত্মজীবনী। অ্যাট দ্য ক্লোজ অফ প্লে, এটা রিকি পন্টিংয়ের আত্মজীবনী। ট্রু কালার্স, অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনী। প্লেয়িং ইট মাই ওয়ে, এটা সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। এ স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা কপিল দেবের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ, ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক, এটা যুবরাজ সিং এর আত্মজীবনী। হ্যাঁ, তো এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু। লিপু লেক, লিম্পিয়াধুরা এবং কালাপানি ক্ষেত্র বিবাদ ভারতের সঙ্গে কোন দেশের? এটা নেপালের। ঠিক কিছুদিন আগে কি হয়েছিল, নেপাল তাদের নতুন ম্যাপ জারি করেছিল এবং ভারতের উত্তরাখণ্ডের লিপু লেক, লিম্পিয়াধুরা, কালাপানি এই জায়গাটা নিজেদের মধ্যে দেখিয়ে দিয়েছিল, তাই না? তো ওকে, এটা উত্তরাখণ্ড হয়ে গেছে, দেখো এটা উত্তরাখণ্ড হবে। হ্যাঁ, সো এটা দ্রুত করার জন্য এটা হয়েছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, থমাস কাপ। দেখো, ব্যাডমিন্টনের দুটো কাপ আছে, একটা হচ্ছে থমাস কাপ, একটা হচ্ছে উবের কাপ। থমাস কাপটা হচ্ছে পুরুষদের জন্য আর উবের কাপটা হচ্ছে মহিলাদের জন্য। ঠিক, তো থমাস কাপ আর উবের কাপ 2024 ব্যাডমিন্টন প্রতিযোগিতা কোন দেশ জিতেছে? মনে রাখবে, এটা চীন জিতেছে, চীন। ঠিক আছে, তাহলে থমাস কাপ আর উবের কাপ এই দুটোই চীন জিতেছে ইন্দোনেশিয়াকে হারিয়ে। দেখো, গভর্নমেন্ট AI স্পোকপারসন ভিক্টোরিয়া শি কে কোন দেশ লঞ্চ করলো? ইউক্রেনের বিদেশ মন্ত্রণালয় থেকে গভর্নমেন্টের AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট স্পোকপারসন হিসাবে ভিক্টোরিয়া শি কে লঞ্চ করলো ইউক্রেন। ওকে, হু দ্বারা প্রি কোয়ালিফাইড TAK-003 ভ্যাকসিন কোন রোগের জন্য ব্যবহার করা হবে? এটা ডেঙ্গু রোগের ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হবে। 6 থেকে 16 বছর বয়সীদেরকে লাগানো হবে এই ভ্যাকসিন, যাতে ডেঙ্গু রোগের প্রতিরোধ করা যায়। জাপানের টাকেডা ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রস্তুত করেছে এটা। ওকে, এর আগে ডেঙ্গুর আরেকটি ভ্যাকসিন ফ্রান্সের সানোফি প্যাস্চার কোম্পানি প্রস্তুত করেছিল, যার নাম ছিল CYD-TDV। ওকে, কোন ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন এর টপ 25 লিস্টে জায়গা করে নিল? খুব ভালো প্রশ্ন। ভারতের কোন মহিলা টেবিল টেনিস খেলোয়াড়
ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের টপ 25 লিস্টে জায়গা করে নিল, সেটা হচ্ছে মনিকা বাত্রা। হ্যাঁ, 24তম স্থানে আছেন তিনি, 25 জনের লিস্টে 24তম স্থানে। এনাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2020 সালে দেওয়া হয়েছিল, যেটা খেলার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার। অর্জুনা অ্যাওয়ার্ড 2018 সালে দেওয়া হয়েছিল। ওকে, আইটিটিএফ এর স্থাপনা হয়েছিল 1926 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের লুজানে শহরে। ওকে, নেক্সট, 2024 সালের ভারতের 85তম চেস গ্র্যান্ডমাস্টার পি শ্যাম নিখিলাম কোন রাজ্যের মানুষ? ওকে, দেখো 2024 সালে ভারতের 85তম যে চেস গ্র্যান্ডমাস্টার হয়েছে তিনি হচ্ছেন পি শ্যাম নিখিলাম, তিনি তামিলনাড়ুর মানুষ। ওকে, 2023 সালে ভারতের 84তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন আর বৈশালী, যিনি হচ্ছে প্রজ্ঞানন্দের বোন। ওকে, আর প্রজ্ঞানন্দ, তার বোন হচ্ছে আর বৈশালী, তিনি ভারতের 84তম গ্র্যান্ডমাস্টার হয়েছিল 2023-এ। কাইরস নামক বইটির জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 পেয়েছেন জেনি আর্পেনবেক। এখানে একটা কথা দেখো, দুটো পুরস্কার সম্পর্কে জানো, একটা হচ্ছে বুকার প্রাইজ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। মনে রাখবে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড, আরেকবার বলি, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড এর যারা স্থানীয় বাসিন্দা, তারা যে ইংরেজিতে সাহিত্য রচনা করে তাদের থেকে বুকার প্রাইজ দেওয়া হয়। ওকে, আর বুকার প্রাইজ 2024 পেয়েছে হচ্ছে সামান্থা হারভে, হ্যাঁ, যিনি অরবিটাল নামক উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন। ওকে, আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কাদের দেওয়া হয়? যারা ইংল্যান্ড বা আয়ারল্যান্ডের বাসিন্দা নন, যারা পৃথিবীর অন্য যে কোনো ভাষায় গ্রন্থ রচনা করেছেন কিন্তু তাদেরটা ট্রান্সলেট হয়েছে ব্রিটেনে, ইংল্যান্ডে, তাদেরই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন হচ্ছে জেনি আর্পেনবেক, যিনি জার্মান লেখিকা। ওকে, আর বুকার প্রাইজ পেয়েছেন হচ্ছে ইংল্যান্ডের সামান্থা হারভে। ঠিক, আচ্ছা, কোন ভারতীয় সিনেমা 77তম ক্যানস ফিল্ম ফেস্টিভ্যালে লা সিনেফে অ্যাওয়ার্ড জিতেছে? লা সিনেফে অ্যাওয়ার্ডস জিতেছে হচ্ছে সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো। ওকে, এই সিনেমাটার নামকরণ। 2024 সালের নভেম্বর মাসে দক্ষিণ আমেরিকার কোন দেশটিতে 60 দিনের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ওয়াটার শর্টেজের কারণে? দেখো, ওয়াটার শর্টেজ মানে জল পাওয়া যাচ্ছিল না সেখানে নভেম্বর মাসে, 60 দিনের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এটা ইকুয়াডোর নামক দেশটিতে, দক্ষিণ আমেরিকার ইকুয়াডোর। খুব খারাপ পরিস্থিতি কিন্তু। চলো তারপর আসো, কি আছে, ভারতের কোন রাজ্যের একটি গ্রাম ধুরমারাস নামে একটা গ্রাম, একে ট্যুরিজম ভিলেজ আপগ্রেডেশন প্রোগ্রামের আওতায় আনা হয়েছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা। তাহলে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের একটা প্রোগ্রাম চলছে, ট্যুরিজম ভিলেজ আপগ্রেডেশন প্রোগ্রাম, তার আওতায় ধুরমারাস নামে ভারতের একটি গ্রামকে নেওয়া হয়েছে, যেটাকে ডেভেলপ করা হবে। তো সেটা ছত্তিশগড় রাজ্যের একটি গ্রাম ধুরমারাস। মনে রাখবে, এই ধুরমারাস গ্রামটি কিন্তু ছত্তিশগড়ের যে ন্যাশনাল পার্ক রয়েছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, সেই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত একটি গ্রাম। ঠিক, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 10th। ওকে, এই ইন্ডেক্স আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত COP29-এর বৈঠকে জারি করা হয়েছিল। জার্মান ওয়াচ নামক একটি সংস্থা এই রিপোর্ট জারি করে। তাহলে জার্মান ওয়াচ নামক একটি সংস্থা এই আজারবাইজানের যে বাকু শহরে COP29, ওকে, যে সম্মেলন হয়েছিল, সেখানে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সের 2025-এ ভারতের স্থান হয়েছে 10তম। সম্প্রতি মণিপুরের 5টি জেলায় আফস্পা অর্থাৎ AFSPA অর্থাৎ আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট জারি করা হয়েছিল। এই আফস্পা কবে থেকে শুরু হয়েছে? এটা 1958 থেকে। অর্থাৎ এখানে আর্মি, যারা স্পেশাল আর্মি ফোর্স যারা থাকে তাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়, তারা ইনভেস্টিগেশন করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ পুলিশের যেরকম ক্ষমতা সেরকম ক্ষমতা দেওয়া হয় এই আইনের ফলে। ঠিক আছে, আমাদের নর্থ ইস্ট যে রাজ্যগুলো রয়েছে ম্যাক্সিমাম সেই রাজ্যের জায়গাগুলোতে কিন্তু এই আফস্পা লাগু আছে। কোন দেশের অধ্যক্ষতায়
2024 সালের 19তম G20 সামিটের আয়োজন করা হয়েছিল। মনে রাখবে 2024 সালের 19তম G20 সামিট এর আয়োজন হয়েছিল ব্রাজিলে রিও ডি জেনেরিও শহরে। 2023 সালের 18তম G20 সামিটের অধ্যক্ষতা করেছিল ভারত, আর এর থিম ছিল বসুধায়ব কুটুম্বকম, তার মানে দ্য ওয়ার্ল্ড ইজ আ ওয়ান ফ্যামিলি। ওকে, নেক্সট 2025 সালে 20তম যে এটির অধ্যক্ষতা করবে সাউথ আফ্রিকা। ঠিক আছে, 2025 এই বছরে G20 সামিট সাউথ আফ্রিকা হোস্ট করবে এবং তারা এটার প্রেসিডেন্ট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স দেখো। চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম করিডর, যেটা 5600 মাইল, লঞ্চ করলো ভারত আর রাশিয়া। মনে রাখবে ভারত আর রাশিয়ার মধ্যে আগে ট্রেড করার জন্য যে জাহাজ বা যে ইয়েগুলো যাতায়াত করতো সেটা ঘুরে ঘুরে আগে যেতে হতো, সুইজ ক্যানেল বা ওই আটলান্টিক ওশান ওই সমস্ত জায়গা দিয়ে। এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমার এই আমাদের ভারত মহাসাগরকে ব্যবহার করে যাওয়া হবে, ওইটাকে নাম দেওয়া হয়েছে চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম করিডর। 5600 মাইল, আগে অনেক মাইল পথ পাড়ি দিয়ে রাশিয়ায় পৌঁছাতে হতো। প্রসিদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিশিয়ান পণ্ডিত রাম নারায়ণ এনার সম্প্রতি প্রয়াণ হয়েছে। তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি সারঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। 1975 সালে তাকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। 1976 সালে পদ্মশ্রী, 1991 সালে পদ্মভূষণ আর 2005 সালে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়। ঠিক 2024 সালে নভেম্বর মাসে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হলো? এস গোপাল কৃষ্ণনকে। হ্যাঁ, তিনি রাকেশ রঞ্জনের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। সম্প্রতি দারঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট চালু করলো ভারত আর কোন দেশের বর্ডার? ভুটান। ভারত আর ভুটানের বর্ডারে দারঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট চালু হলো যাতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়ানো যেতে পারে। ঠিক নবীন রাম গুলাম সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? তিনি মরিশাসের প্রধানমন্ত্রী হয়েছেন, যার রাজধানী পোর্ট লুইস। ফ্রেন্ডস ইন্ডিয়াজ ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার্স শীর্ষক বইটি কে লিখেছেন? শ্রীরাম চাওলিয়া। শ্রীরাম চাওলিয়া ফ্রেন্ডস ইন্ডিয়াজ ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার্স বলে বই লিখেছেন। বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লিগনোস্যাট লঞ্চ করলো কোন দেশ? মনে রাখবে এটা কাঠের স্যাটেলাইট কিন্তু, লিগনোস্যাট, এটা লঞ্চ করলো জাপান। মনে রাখবে এটি কফি মগের সাইজের একটা ছোট্ট কৃত্রিম উপগ্রহ, যা নির্মাণ করা হয়েছে ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে, যা অন্তরিক্ষের পরিবেশে মানিয়ে নিতে পারবে। লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা, যিনি, এটা আমরা আগেও পড়ে এসেছি, লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তাকে কবে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল? 2018 সালে, যিনি বিহার কোকিলা নামে পরিচিত। 1991 সালে পদ্মশ্রী, 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। নেক্সট, ফিফথ উইনওয়াক্স এক্সারসাইজ, দেখো এক্সারসাইজ বানানটা এখানে ভুল হয়ে গেছে। তো উইনওয়াক্স এক্সারসাইজ 2024, যা ভারত আর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ অভ্যাস, এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটা হরিয়ানা রাজ্যের আম্বালাতে অনুষ্ঠিত হয়েছিল এবার। ওকে, নেক্সট আসো। 2024 সালের প্রথম এশিয়ান বুদ্ধিস্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নতুন দিল্লিতে। ওকে, তাহলে এইবারই প্রথম এশিয়ান বুদ্ধিস্ট সামিট অনুষ্ঠিত হলো নতুন দিল্লিতে। ভারত আর কোন দেশের মধ্যে 15তম বজ্রপ্রহার 2024 যুদ্ধ অভ্যাস অনুষ্ঠিত হলো? দেখো বজ্রপ্রহার আমেরিকার সাথে হয়, অনুষ্ঠিত হয়েছিল আমেরিকার অর্চার্ড কামব্যাক ট্রেনিং সেন্টারে। ওকে, শুরু হয়েছিল 2010 সাল থেকে। 2023-এ এটি অনুষ্ঠিত হয়েছিল তোমার মেঘালয়ের ওমরুই শহরে। অন্যান্য অভ্যাস হচ্ছে তোমার স্থল সেনার দ্বারা বজ্রপ্রহার হয়, তারপর যুদ্ধ অভ্যাস হয়, বায়ুসেনার হচ্ছে কোপ ইন্ডিয়া। ওকে, আমেরিকার সাথে ভারতের। ভারত আর কোন দেশ 26 সালটিকে
দ্য ইয়ার অফ কালচার, ট্যুরিজম অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে পালন করবে। ভারত আর স্পেন মিলে দুটো দেশ ইয়ার 2026 সালটাকে দ্য ইয়ার অফ কালচার, ট্যুরিজম অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে পালন করবে। ভারতের ফাইন্যান্স কমিশনের মানে অর্থ কমিশনের 16তম চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হলো? অরবিন্দ পানাগড়িয়া। তাহলে অরবিন্দ পানাগড়িয়াকে 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। আর তার আগে যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে এন.কে. সিং। ওকে, এই অর্থ কমিশন ফাইন্যান্স, দেখো ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 280 280 নং ধারা অনুযায়ী অর্থ কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, সান আর্থ, আচ্ছা এখানে দেখো আর্থের বানানটা ভুল হয়েছে, EARTH হবে আর্থ। এক কাজ করছি, আমি এইগুলোকে একটু রেকটিফাই করে এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, সান আর্থ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1, যেটাকে আমরা L1 বলি, যেখানে পৃথিবী ও সূর্যের অভিকর্ষ বল সমানান্তর হয়ে যায়, সেইখানে স্পেস ক্রাফট প্রতিস্থাপন করে ভারত কততম দেশ হলো? ভারত 4র্থতম দেশ হলো। অর্থাৎ এই স্থানটি পৃথিবী থেকে 1.5 মানে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে। ইন্ডিয়ান এক্সপ্রেস রিসার্চ অর্গানাইজেশন, অ্যাকচুয়ালি দেখো এটাও ভুল হয়েছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হবে, ইসরো। প্রথম সোলার মিশন আদিত্য L1 এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টে অবস্থান করে 6ই জানুয়ারি 2024-এ, আর যেটাকে লঞ্চ করা হয়েছিল 2023 সালের 2 সেপ্টেম্বর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে PSLV XL রকেটের মাধ্যমে আদিত্য L1কে লঞ্চ করা হয়েছিল। আমেরিকা, ইউরোপ আর চীনের পর ভারত এই কাজটি করলো। ঠিক আছে, যেখান থেকে সূর্যকে পর্যবেক্ষণ করা হবে আর কি, যার মাধ্যমে। গান্ধী, আমি এইখানে যা যা কিছু ভুল আছে না, আমি এগুলোকে কারেকশন করে তোমাদেরকে PDF টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইনস। ওকে, শীর্ষক বইটিকে লিখেছেন MJ আকবর, হ্যাঁ, আর N নটওয়ার, হ্যাঁ, MJ আকবর প্লাস N নটওয়ার, এনারা মিলে গান্ধী আ লাইফ ইন 3 ক্যাম্পেইনস শীর্ষক বইটি লিখেছেন। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 4র্থ। মনে রাখবে, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনী এবং তার রণকৌশল, তার রণসজ্জা, অস্ত্রশস্ত্র সমৃদ্ধ একটা দেশ। প্রথম হচ্ছে আমেরিকা, দ্বিতীয়তে রাশিয়া, তৃতীয় চীন, তারপর 4র্থ হচ্ছে ভারত। কোন রাজ্যে সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটা মূর্তি স্থাপিত হয়েছে? সেটা হচ্ছে 206 ফুট লম্বা একটা মূর্তি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়াতে, এবং এই মূর্তিটার নাম দেওয়া হয়েছে দ্য স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস, দ্য স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। ওকে, দেখো এখানে আর কতগুলো স্ট্যাচু সম্পর্কে জানো ভারতের। স্ট্যাচু অফ ইউনিটি, যেটা গুজরাটে 182 মিটার উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। তারপর স্ট্যাচু অফ ওয়াননেস, এটা মধ্যপ্রদেশে 108 ফুট উঁচু আদি শঙ্করাচার্যের মূর্তি স্থাপিত হয়েছে। আর একটা হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি, যেখানে তেলেঙ্গানার হায়দ্রাবাদে এটা স্থাপন করা হয়েছে রামানুজাচার্যের মূর্তি। আর স্ট্যাচু অফ বিলিফ, যেটা রাজস্থানে ভগবান শিবের মূর্তিকে স্থাপন করা হয়েছে। আর একটা হচ্ছে স্ট্যাচু অফ প্রসপারিটি, এটা কর্ণাটকে ক্যাম্পেগৌড়ার মূর্তি স্থাপন করা হয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ এগুলো। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে তালাবিরা থার্মাল প্রজেক্ট এর ভিত্তিশিলা স্থাপন করলেন? এটা হচ্ছে উড়িষ্যাতে। তাহলে উড়িষ্যাতে তালাবিরা থার্মাল প্রজেক্টের তোমার ফাউন্ডেশন করা হলো। তো ওড়িশার সম্বলপুর জেলায় এটি NLC ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি হবে। এখানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ওকে, দেখো নেক্সট, দেখো অন্তরিক্ষে সব থেকে বেশি সময় যাপন করেছেন কোন অন্তরিক্ষ যাত্রী? হ্যাঁ, মানে কোন অ্যাস্ট্রোনট স্পেসে সব থেকে বেশি সময় অতিবাহিত করেছেন? তিনি হয়ে গেছেন ওলেগ কোনেনকো। এই ওলেগ কোনেনকো তিনি রাশিয়ার একজন অ্যাস্ট্রোনট। তিনি 1000 দিনের বেশি সময় যাপন করেছেন স্পেসে। আর যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে মহিলা
হ্যাঁ, কোন মহিলা মহাকাশ যাত্রী যিনি সব থেকে বেশি সময় স্পেসে অতিবাহিত করেছেন সেটা হচ্ছে সুনিতা উইলিয়াম। মেয়েদের ক্ষেত্রে সুনিতা উইলিয়াম, আর ছেলেদের ক্ষেত্রে যিনি হয়েছেন ওলেগ কোনেনেকো, রাশিয়ার ব্যক্তি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে এটা দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নতুন প্রেসিডেন্ট কাকে নির্বাচন করা হলো? জাস্টিস নবাব সালাম, তিনি লেবাননের একজন জাস্টিস। তো জাস্টিস নবাব সালাম তিনি ইউএনের একটি সংস্থা, অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস স্থাপিত হয়েছিল 1945 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। ওকে, বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, মনে রাখবে চেনাব নদীর উপর এটা নির্মাণ করা হয়েছে। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে 359 মিটার উঁচু, 1.3 কিলোমিটার লম্বা এই সেতুটি। এনভায়রনমেন্টাল শিপ ইন্ডেক্স এর অধীনে গ্রিন শিপ ইনসেন্টিভ চালু করা ভারতের প্রথম বন্দর কোনটি হলো? এটা হয়ে গেল মারমাগাঁও বন্দর, গোয়ার মারমাগাঁও বন্দর। ওকে, রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড 2024 কে পেলেন? রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন হায়াও মিয়াজাকি। হ্যাঁ, হায়াও মিয়াজাকি, জাপানের লোক, তিনি পেয়েছেন। আর পেয়েছেন তোমার কর্মা ফুনতুসো, ভুটানের লোক। ডক্টর নগুয়েন থি নজক ফুয়াং, ভিয়েতনামের ব্যক্তি। তারপর তোমার ফারভিজা ফারহানা, ইন্দোনেশিয়ার ব্যক্তি। থাইল্যান্ডের আরেকটা সংস্থা রুরাল ডক্টরস মুভমেন্ট। এই কয়টা ব্যক্তি বা সংগঠন রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড 2024 পেয়েছে। ওকে, মনে রাখবে এই রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, হ্যাঁ, এশিয়ার নোবেল নামে পরিচিত। এশিয়ার নোবেল 1957 সাল থেকে শুরু হয়েছিল। ফিলিপিন্সের তৃতীয় রাষ্ট্রপতি রমন ম্যাগসাইসাইয়ের নাম অনুসারে এটাকে দেওয়া হয়। ওকে, ইন্স্যুরেন্স ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রদান করা দেশের প্রথম রাজ্য কোনটি? সেটা হচ্ছে নাগাল্যান্ড। দেখো, নাগাল্যান্ড রাজ্যটা এমন, তো সেইখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে, আর সেই প্রাকৃতিক দুর্যোগ আসার সময় সরকারের যে ডেভেলপমেন্টাল প্রোগ্রাম সেটা ব্যাহত হয়, সরকারের অর্থ খরচ হয়ে যায়। তো সেইটাকে রক্ষা করার জন্য নাগাল্যান্ড সরকার পুরো রাজ্যটার একটা ইন্স্যুরেন্স নিয়ে নিয়েছে, পুরো রাজ্যের ইন্স্যুরেন্স। যেমন আমরা গাড়ি কিনলে গাড়ির ইন্স্যুরেন্স করি, যেমন আমরা কোনো কিছু ইন্স্যুরেন্স করি, ব্যক্তি ইন্স্যুরেন্স করি, তো এমনি নাগাল্যান্ড পুরো রাজ্যটার ইন্স্যুরেন্স করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে নাগাল্যান্ড সরকার এই বিমা চুক্তি করেছে, পুরো রাজ্যটার একটা ইন্স্যুরেন্স চলে এসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 2025 সালে ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিল? তো এটা জানো, প্র্যাবো সুবিয়ান্তো, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। মনে রাখবে ভারতের প্রথম গণতন্ত্র দিবস পালন করা হয়েছিল 1950, সেই সময়ও কিন্তু ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি সুকর্ণ প্রধান অতিথি হিসেবে ছিলেন। এবং এই যে 76তম প্রজাতন্ত্র দিবস 2025, এখানেও সেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্র্যাবো সুবিয়ান্তো তিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন। আর 2024 সালে 75তম প্রজাতন্ত্র দিবস আমাদের যখন পালিত হয়েছিল, তখন প্রধান অতিথি হিসেবে ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কম্পিউটিং এর নোবেল নামে পরিচিত এম টিউরিং অ্যাওয়ার্ড। এম টিউরিং অ্যাওয়ার্ড 2024 এটা পেলেন কে? এটা পেলেন দুজন ব্যক্তি, অ্যান্ড্রিউ বার্টো, আরেকজন হচ্ছে রিচার্ড সাটন। অ্যান্ড্রিউ বার্টো, রিচার্ড সাটন, এনারা দুজনই আমেরিকার একটা দুটো ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক। ওকে, আচ্ছা, তারপর আসো, সম্প্রতি ভারতের কোন সংস্থার নাম পরিবর্তন করে রাখা হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কমার্শিয়াল এগ্রিকালচার, NIRCA। ওকে, যেটা সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ এতদিন ধরে যে সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট ছিল, সেই সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউটের নাম বদল করে এখন রাখা হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কমার্শিয়াল এগ্রিকালচার। আগে এটার মাধ্যমে শুধু তামাকের গবেষণাই হতো, কিন্তু এইখানে যেটা রাজমুন্দ্রিতে, অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে অবস্থিত, এখানে এখন শুধু তামাকের রিসার্চ হবে না, বরং আরও 3টি ফসলকে যোগ করা হয়েছে, হলুদ, লঙ্কা
ক্যাস্টর আর অশ্বগন্ধা, হলুদ, লঙ্কা, ক্যাস্টর আর অশ্বগন্ধা, এইগুলোকে রিসার্চ এখানে হবে। ইউনাইটেড নেশনস 2025 সালকে কি বর্ষরূপে ঘোষণা করেছে? তাহলে ইউনাইটেড নেশনস 2025 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রিজারভেশনস, তাহলে ইউনাইটেড নেশনস 2025 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেশিয়ার্স প্রিজারভেশন হিসাবে ঘোষণা করেছে। 2025 সাল থেকে প্রথমবারের জন্য 21শে মার্চ ওয়ার্ল্ড গ্লেসিয়ার ডে হিসাবে পালিত হবে। 2025 সাল থেকে প্রথমবারের জন্য 21শে মার্চ প্রত্যেক বছর এখন থেকে ওয়ার্ল্ড গ্লেসিয়ার ডে পালিত হবে। ওকে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান 118তম। 2024-এ ভারতের স্থান ছিল 126, সেখান থেকে কমে এবার এসছে 118। বিশ্বের এই ইন্ডেক্সে প্রথম স্থানে আছে ফিনল্যান্ড এবং সবশেষ জায়গায় আছে আফগানিস্তান। ওকে। সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর প্রথম মহিলা ও আফ্রিকান প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ হলেন কে? তিনি হলেন ক্রিস্টি কভেন্ট্রি। ক্রিস্টি কভেন্ট্রি জিম্বাবুয়ের মানুষ। তিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং আফ্রিকান হিসাবে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পেলেন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠিত হয়েছিল 1894 সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের লুজানে শহরে। ওকে। সম্প্রতি বিজ্ঞানীরা 128টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন কোন গ্রহের? যার বর্তমানে মোট উপগ্রহের সংখ্যা হয়ে গেছে 274টি, সেটা হচ্ছে শনি গ্রহ, স্যাটার্ন। শনি গ্রহের নতুন করে 128টি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে এবং এর সাথে সাথে সৌরজগতের একমাত্র গ্রহ যার সব থেকে বেশি উপগ্রহ সেটা হচ্ছে শনি, হয়ে গেছে মোট 274টি। সম্প্রতি ভারতে কতগুলি রামসার সাইট ঘোষণা করা হয়েছে? সম্প্রতি ভারতে 4টে রামসার সাইট ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর তোমার 2টো রয়েছে, একটা হচ্ছে তোমার সকরাকোট্টাই পক্ষী অভয়ারণ্য এবং থৈরথঙ্গল পক্ষী অভয়ারণ্য। সিকিমের প্রথম রামসার সাইট ঘোষণা করা হলো খেচিওপল্লী ওয়েটল্যান্ড এবং ঝাড়খণ্ডের প্রথম রামসার সাইট ঘোষণা করা হলো উধভা ঝিল। ওকে। এই নিয়ে বর্তমানে ভারতে মোট রামসার সাইটের সংখ্যা 89টি, তামিলনাড়ুর সর্বোচ্চ 20টি। সারা বিশ্বে মোট 2529টি রামসার সাইট আছে। তার মধ্যে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডে 176টি আছে, যেটা প্রথম স্থানে। দ্বিতীয় মেক্সিকো 144টি এবং তৃতীয় হচ্ছে ভারত 89টি। আর ভারত হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম দেশ যার সব থেকে বেশি রামসার সাইট রয়েছে। ওকে। চলো তার পরের প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে বর্তমান জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল উইমেন কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকর সম্প্রতি একটি বই লঞ্চ করেছেন যার নাম হচ্ছে কর্মযোগিনী বীরাঙ্গনা। তাহলে কর্মযোগিনী বীরাঙ্গনা নামে একটি বই লঞ্চ করেছেন বর্তমান জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহাতকর। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন তোমার 4 জন ব্যক্তি। এক হচ্ছেন ডি গুকেশ, যিনি একজন দাবাড়ু; হরমনপ্রীত সিং, যিনি একজন হকি প্লেয়ার; মানু ভাকার, যিনি একজন শুটিং প্লেয়ার; প্রবীণ কুমার, যিনি একজন প্যারা অ্যাথলেটিক্স। ওকে, এই কয়জন। 2023 সালের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল চিরাগ শেট্টিকে, যিনি ব্যাডমিন্টন খেলেন। ওকে, এবং সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি, যিনি ব্যাডমিন্টন প্লেয়ার। এই দুজন ব্যাডমিন্টন প্লেয়ারকে তোমার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের ভারতে খেলার সব থেকে বড় পুরস্কার। আর অর্জুন অ্যাওয়ার্ড 2024-এ মোট 32 জনকে দেওয়া হয়েছে। এর লিস্ট তোমরা একবার গুগল করে দেখে নেবে, ঠিক আছে। অর্জুন অ্যাওয়ার্ড 2024 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দুজন ব্যক্তিকে। একজন হচ্ছে শ্রী সুচ্চা সিং, অ্যাথলেটিক্স, আর শ্রী মুরলীকান্ত রাজারাম পেটকার, তিনি একজন প্যারা সাঁতারু। এই দুজনকে 2024 অর্জুন অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নেক্সট, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2024 রেগুলার ক্যাটাগরিতে দেওয়া হয়েছে তোমার। দেখো, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2 প্রকারের হয়, একটা হচ্ছে রেগুলার ক্যাটাগরি, একটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরি।
একটু আগে নিয়ে আসি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। এই জায়গাটা দেখো, তাহলে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2024 রেগুলার ক্যাটাগরিতে পেয়েছেন শ্রী সুভাষ রানা, যিনি একজন প্যারা শুটিং ট্রেনার, শ্রীমতী দীপালি দেশপান্ডে, তিনি একজন শুটিং ট্রেনার, আর শ্রী সন্দীপ সাংওয়ান, হকি কোচ। ওকে, আর যেহেতু দ্রোণাচার্য কোচদেরকে দেওয়া হয়, ট্রেনারদেরকে, শিক্ষকদেরকে দেওয়া হয়, তো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2024 লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে হচ্ছে তোমার সি এস মুরলীধরন ব্যাডমিন্টন কোচ, তারপরে শ্রী আর্মান্ডো এগ্রেলি কোলাকো, যিনি ফুটবল কোচ। ওকে, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2024 চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় পেল। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2024 সেটা পেল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, আর পেল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। ভারতের সবথেকে পুরনো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড এটি। 1956 সাল থেকে শুরু হয়েছিল। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ভালো ফল করলে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওকে, সম্প্রতি মাউন্ট তারানাকি নামক একটি পর্বতকে লিগ্যাল পারসন অর্থাৎ আইনত একজন ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। এটা কোন দেশ করছে? নিউজিল্যান্ড। দেখো, খুব ভালো ব্যাপার এটি। নিউজিল্যান্ড তার পরিবেশকে সংরক্ষণ করার জন্য একটা পর্বত, যার নাম হচ্ছে তারানাকি মাউন্টেন, সেই তারানাকি মাউন্টেনকে তারা ব্যক্তির মর্যাদা দিয়েছে, অর্থাৎ লিগ্যাল পারসন। অর্থাৎ এখন যদি এই তারানাকিতে কেউ যদি কোনো ধরনের কোনো দূষণযুক্ত কাজ করে বা সেখানে কোনো অবৈধ খনন করে, তো তাদের বিরুদ্ধে ওই পর্বত তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। হ্যাঁ, মানে একটা বস্তুকে মানুষের রূপ দেওয়া আর কি। চলো তারপরে, সম্প্রতি প্রকাশিত হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত? সম্প্রতি প্রকাশিত হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 85তম, যেটা 2024 82তম ছিল, এখন 3 পয়েন্ট কমে গেছে, 85তে পৌঁছে গেছে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে? বাহাদুর সিং সাগু। এই অর্গানাইজেশনটি 1946 সালে স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। ওকে, চলো তারপর দেখি আমরা, মিস ইন্ডিয়া 2024 খেতাব জিতলো হচ্ছে নিকিতা পোরওয়াল। তাহলে মিস ইন্ডিয়া 2024 খেতাব কে জিতলো? না, মিস ইন্ডিয়া 2024 খেতাব জিতলো নিকিতা পোরওয়াল। 2023 তোমার এটা খেতাব হবে, কেতাব নয়, 2023-এর এই খেতাব জিতেছিল নন্দিনী গুপ্তা। তাহলে 2023-এ মিস ইন্ডিয়া হয়েছিল নন্দিনী গুপ্তা। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোয়াইট রেভলিউশন 2.0 লঞ্চ করলেন। এই হোয়াইট রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? এটা দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত, মিল্ক প্রোডাকশনের জন্য। ওকে, মনে রাখবে, হোয়াইট রেভলিউশন ভারতে শুরু হয়েছিল অপারেশন ফ্লাড। এখানে অ্যাকচুয়ালি ফ্ল্যাট নয়, এটা ফ্ল্যাড হবে, এই ভুলগুলোকে আমি কারেক্ট করে দেব। অপারেশন ফ্লাড এর মাধ্যমে 1970 সালে। এই হোয়াইট রেভলিউশন এর জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। ওকে, ধর্ম গার্জিয়ান নামক সৈনিক মহড়া ভারত আর কোন দেশের মধ্যে হয়? অবশ্যই জাপানের মধ্যে হয় ধর্ম গার্জিয়ান। ডুরান্ড কাপ 2024 জিতেছে কোন ফুটবল দল? সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। এটা প্রথমবারের জন্য তারা এই ডুরান্ড কাপ জিতলো। রানার আপ হয়েছে মোহনবাগান। মনে রাখবে, মোহনবাগান সব থেকে বেশি 17 বার জিতেছে এই কাপ। গোল্ডেন বল বেচে জিথিন এম গোল্ডেন, দেখো বেচে নয়, এটা পেয়েছেন হবে। গোল্ডেন বল পেয়েছেন জিথিন এম এস। গোল্ডেন বুট পেয়েছেন নোয়া সাদোই। তারপরে তোমার গোল্ডেন গ্লাভ পেয়েছেন গুরমিত সিং। ওকে, এখানে যা যা কিছু স্পেলিং মিস্টেক আছে আমি কারেক্ট করে এটা পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো, বারবার বলছি। ডুরান্ড কাপ শুরু হয়েছিল 1888 সালে এবং মোহনবাগান সব থেকে বেশি বার এটি জিতেছে, 17 বার। ওকে, বরুণ অভ্যাস 2024 নৌসেনা অভ্যাস কোন দুটি দেশের মধ্যে হলো? ভারত আর ফ্রান্স। তাহলে ভারত আর ফ্রান্সের যে নেভাল এক্সারসাইজ, যেটাকে বলা হয় বরুণ অভ্যাস, সেটা হলো অনুষ্ঠিত হলো। ওকে, প্রথম ভারতীয় তীরন্দাজ যিনি প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। ভারতবর্ষের প্রথম প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তীরন্দাজিতে, আর্চারিতে, তিনি হলেন হরবিন্দর সিং।
বিশ্বের প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো? বিশ্বের প্রথম সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো নতুন দিল্লি, ভারতে। ওকে, এই কার্যক্রম অনুষ্ঠিত করেছিল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটি ভারত ও ফ্রান্স স্থাপন করেছিল 2015 সালে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম, হরিয়ানাতে। ওকে, সম্প্রতি খবরে আসা কোনিয়াক্স ট্রাইবস ভারতবর্ষের কোন রাজ্যে বেশি মাত্রায় বসবাস করে? নাগাল্যান্ড। খুব ইম্পর্ট্যান্ট এটা, কোনিয়াক ট্রাইব। তো এই কোনিয়াক ট্রাইব সব থেকে বেশি বসবাস করে নাগাল্যান্ডে, ঠিক আছে। এরপর আসো প্যারিস প্যারাঅলিম্পিক। অলিম্পিকের আলোচনা আমরা করেছি, এবার প্যারাঅলিম্পিক। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এর পদক তালিকা মোট 29টি পদক প্যারাঅলিম্পিকে ভারত পেয়েছে, যেখানে 7টি গোল্ড, 9টি সিলভার, 13টি ব্রোঞ্জ। চীন প্রথম স্থান অধিকার করেছে, 220টি পদক পেয়েছে। ভারত এই র্যাঙ্ক 18তম র্যাঙ্কে আছে, পদকের তালিকার র্যাঙ্কে 18তম। স্বর্ণপদক জয়ী অবনী লেখারা শুটিংয়ে পদক পেয়েছে। নীতিশ কুমার ব্যাডমিন্টনে পদক পেয়েছে, গোল্ডের কথা বলছি কিন্তু। আর সুমিত আন্তিল জ্যাভলিন থ্রোতে পেয়েছে। হরবিন্দর সিং তীরন্দাজিতে পেয়েছে। ধরমবীর অ্যাথলিট হিসাবে পেয়েছে। রবীন কুমার অ্যাথলিট হিসাবে পেয়েছে। আর নবদ্বীপ সিং হবে, নবদ্বীপ, NAVDEEP, নবদ্বীপ সিং অ্যাথলিট, তিনি জ্যাভলিন থ্রো করেন, পেয়েছে। আর প্যারাঅলিম্পিক গেম শুরু হয়েছিল 1960 সালে ইতালির রোম শহরে। এটি 17তম ইভেন্ট ছিল। ওকে, ভারতের জাতীয় নির্বাচন কমিশন কোন 2 জন প্যারা অলিম্পিয়ানসকে ন্যাশনাল PWD আইকন অফ দ্য ইলেকশন কমিশন ঘোষণা করেছে? তাহলে PWD আইকন অফ দ্য ইলেকশন কমিশন হিসেবে ঘোষণা করেছে শীতল দেবী এবং রাকেশ কুমার, উভয়ই কিন্তু তীরন্দাজ, প্যারা তীরন্দাজ। ওকে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর প্রেসিডেন্ট হলেন কে? প্রথম ভারতীয় রাজা রণধীর সিং। ওকে, 2024 থেকে 28 পর্যন্ত তিনি থাকবেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হিসাবে। এই অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এটা 1982 সালে স্থাপন করা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার হচ্ছে কুয়েত সিটিতে। ওকে, কোয়াড সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? কোয়াড সামিট 2025 অনুষ্ঠিত হবে ভারতে। ওকে, কোয়াড কমিটি স্থাপন করা হয়েছিল 2007 সালে এবং এর সদস্য দেশ হচ্ছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এর নাম রাখা হয়েছে শ্রী বিজয়াপুরম। ওকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এর রাজধানী পোর্ট ব্লেয়ার এর নামকরণ করে রাখা হয়েছে শ্রী বিজয়াপুরম। ফোর্বস এবং পেনসিলভেনিয়া এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল স্ট্রংগেস্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 10th। ওকে, প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের স্থান কত? মনে রাখবে, প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত প্রথম স্থান অধিকার করেছে বলে এই টপিকটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 96তম, আর প্রথম স্থানে আছে ডেনমার্ক। তারপর চলো কি আছে এখানে? 2025 সালের প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের ট্যাবলিউ বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশের, যার থিম ছিল মহাকুম্ভ। প্রো কাবাডি লিগ 2024 কোন টিম জিতেছে? হরিয়ানা। ওকে, হরিয়ানা জিতেছে, হরিয়ানা স্টিলার্স জিতেছে। তাহলে প্রো কাবাডি লিগ 2024 কোন টিম জিতেছে? হরিয়ানা স্টিলার্স। আর রানার আপ হয়েছে পাটনা পাইরেটস। ওকে, 2024 সালের কিছু গুরুত্বপূর্ণ বই ও লেখক এছাড়াও একটা সাজেশন আমি দেবো। এখানে যা যা আছে আমি একদম গুরুত্বপূর্ণগুলো রেখেছি, যেগুলো পরীক্ষায় আসার মতনই বা আসবেই এমন। বাকি অন্যগুলো একটু তোমরা যদি পড়ে নিতে চাও তাহলে এগুলো তোমরা গুগল থেকে তথ্য সংগ্রহ করে নিতে পারো। ওকে, আচ্ছা, এখানে দেখো আমি একটা চার্ট দিয়েছি, যেমন এখান থেকে দেখতে পাচ্ছ যে এক সামান্দার মেরে আন্দার বইটি সঞ্জীব যোশী লিখেছেন। পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম এটা ডক্টর রাজেশ সাইকিয়া লিখেছেন। তারপর তোমার স্মৃতিবান অ্যান আনপ্যারালালড অ্যাপোথিসিস অফ দ্য কমেমোরেট অফ
2001 victims of গুজরাট আর্থকুয়েক, এটা গুজরাট স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থেকে লেখা হয়েছে। তারপর আসাম ব্রেভ হার্ট লাচিত বারফুকান, এটা অরূপ কুমার দত্ত লিখেছেন। তো এই যে গুরুত্বপূর্ণ বই এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে একবার তোমরা একটু পড়ে নিও। চার্টের মধ্যে যেগুলো রয়েছে বাকিটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স শীর্ষক বইটি লিখেছেন সুদীপ্ত সেনগুপ্ত। মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি শীর্ষক বইটি লিখেছেন পীযূষ পান্ডে। এড ফাইন্ডস আ হোম শীর্ষক বইটি লিখেছেন আলিয়া ভাট। আ ফ্লাই অ্যাট আরবিআই ওয়াল শীর্ষক বইটি লিখেছেন আলপনা কিলাওয়ালা। জামশেদজি টাটা নামক পুস্তকটি লিখেছেন আর গোপালকৃষ্ণন এবং হরিশ ভাট দুজনে মিলে। পাওয়ার উইদিন শীর্ষক বইটি লিখেছেন আর বালাসুব্রমণিয়াম। ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাঁ শীর্ষক বইটি লিখেছেন ভীমেশ্বরা চাল্লা। সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন কোন বইটি লিখেছেন? তার বইটার নাম হচ্ছে আই হ্যাভ দ্য স্ট্রিটস। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, এবং এটি তিনি সিদ্ধার্থ মঙ্গার সহযোগিতা নিয়ে লিখেছেন। সোর্স কোড নামক পুস্তকটিকে লিখেছেন বিল গেটস। সোর্স কোড লিখেছেন বিল গেট। ওকে, ভোপাল গ্যাস দুর্ঘটনার 40তম বর্ষপূর্তিতে টিম ওয়াকার একটি বই লিখেছেন, সেটি হলো দ্য প্রিজনার্স অফ ভোপাল। লজ অ্যান্ড স্পিরিচুয়ালিটি নামক বইটি লিখেছেন রমন মিত্তল আর সীমা সিংহ। ওকে, তারপর আসো দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামক বইটি লিখেছেন শ্যাম পিত্রদা। ওকে, দ্য কনস্পিরেসি নামক বইটি লিখেছেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। তিনি লিখেছেন কিভাবে তাকে আউস্ট করা হয়েছিল, তার ক্ষমতা থেকে চ্যুত করা হয়েছিল, তাই বইটির নাম লিখেছেন তিনি দ্য কনস্পিরেসি। আনকমন লাভ নামক পুস্তকটি লিখেছেন চিত্রা ব্যানার্জি। 4 স্টার অফ ডেস্টিনি বইটি লিখেছেন আমাদের প্রাক্তন সিডিএস জেনারেল মনোজ মুকুন্দ নারাবানে। আর গুরুত্বপূর্ণ সামরিক মহড়া আমি এখানে ছবি দিয়েছি তোমাদের জন্য। ওকে, এখানে দেখো বজ্রপ্রহার ভারত আর ইউএসের মধ্যে হয়। যুদ্ধ অভ্যাস ভারত আর ইউএসের মধ্যে হয়। অস্ট্রাহিন্দ অস্ট্রেলিয়ার মধ্যে হয়, ভারত আর অস্ট্রেলিয়া। তারপরে তোমার খঞ্জার ভারত আর কিরগিজস্তানের মধ্যে হয়। তারপর গরুর শক্তি ইন্দোনেশিয়া ভারত হয়। তারপরে তোমার ল্যামিটি সিসেলসের মধ্যে হয়, ভারত আর সিসেলসের মধ্যে। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে রয়েছে, একবার তোমরা এগুলোকে গো থ্রু করে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো সিনব্যাক্স নামক যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে হয়? ভারত আর কম্বোডিয়া। সি ফর কম্বোডিয়া, ইন ফর ইন্ডিয়া। 2024 সালে অনুষ্ঠিত হলো এটা পুনেতে। ওকে, এক্সারসাইজ অগ্নি ওয়ারিয়ার, এক্সারসাইজের XAW জোয়া 2024, এটা কোন দেশের মধ্যে হয়? ভারত আর সিঙ্গাপুরের মধ্যে। এক্সারসাইজ ডেজার্ট নাইট ভারত কোন কোন দেশের সঙ্গে যুদ্ধ অভ্যাসটি করে? এটা ভারত, ফ্রান্স আর ইউনাইটেড আরব এমিরেটস, ফ্রান্স আর ভারত, তিনটে দেশ মিলে এটা ট্রাইল্যাটারাল এক্সারসাইজ, তো ডেজার্ট নাইট, ঠিক আছে? গুরুত্বপূর্ণ বায়ুসেনাদের সামরিক মহড়া যেটা হয় সেটাও আমি এখানে ছবি দিয়ে রেখেছি, যেমন অসিনডেক্স অস্ট্রেলিয়া ভারত, আল মেহমেদ আল হিন্দ সৌদি আরবিয়ার সাথে ভারত, তারপর সিমবেক্স এটা সিঙ্গাপুরের সাথে। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা কিন্তু পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? চলো আগে কি আছে দেখি। দেখো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে রেখেছি। অ্যাবেল প্রাইজ 2025 কে পেলেন? অ্যাবেল প্রাইজ সেটা পেলেন হচ্ছে মাসাকি কাশিওয়ারা। ওকে, ম্যাথামেটিক্সের নোবেল নামে পরিচিত কিন্তু এই অ্যাওয়ার্ড, ঠিক আছে? 34তম সরস্বতী সম্মান কে পেলেন? 34তম সরস্বতী সম্মান পেলেন হচ্ছে ভদ্রেশ দাস স্বামী। জিডি বিড়লা ফাউন্ডেশন থেকে এটা দেওয়া হয়। ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 জিতলো কোন দেশ? ভারত। এটি ছিল দ্বিতীয় সংস্করণ। ওকে, 13তম আইসিসি উইমেন্স ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, 13তম আইসিসি উইমেন্স ওয়ানডে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ভারতে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? হরিয়ানা, ঠিক আছে? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ সবথেকে বেশি মেডেল হরিয়ানা পেয়েছে।
কেন্দ্র সরকার 2025-এর মার্চ মাসে কোন যোজনা শুরু করেছে যার মাধ্যমে সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইনোভেশনে উৎসাহ প্রদান করা হবে, সেটার নাম হচ্ছে বিজ্ঞান ধারা যোজনা। সম্প্রতি ঘটা মায়ানমার ভূমিকম্পে ভারত সহযোগিতা প্রদান করার জন্য কোন অপারেশন করেছিল? অপারেশন ব্রহ্মা। আর অপারেশন সিন্দুর তোমরা জানো, ভারত পাকিস্তানের বিরুদ্ধে করেছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া প্রথম রাইসিনা মিডল ইস্ট সামিট কোথায় অনুষ্ঠিত হলো? আবু ধাবিতে, ইউনাইটেড আরব এমিরেটসের। ওকে। 48তম কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট 2024 কোন দেশ জিতেছে? আর্জেন্টিনা। সম্প্রতি ভারতের কোন শহরে 24 ঘন্টার মধ্যে 11 লক্ষেরও বেশি বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দখল করে নিয়েছে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর শহর। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে 24 ঘন্টার মধ্যে 11 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। এবার গুরুত্বপূর্ণ নিয়োগ সমূহ, মানে এইখানে কে বর্তমানে কোথায় আছে সেটা রয়েছে, পুরো তালিকাটা আমি দিয়ে রেখেছি। তো আর আমি এগুলোকে আগে যাচ্ছি না, কারণ এগুলো তোমাদের যেহেতু আমি পিডিএফ দিয়েই দিচ্ছি, বাকিটা তোমরা পিডিএফ থেকে পড়ে নেবে যে বর্তমানে কে কোন পজিশনে আছে। এর বাইরে আর কোয়েশ্চেন হওয়া উচিত নয় বলে আমার মনে হয়। তো দেখো, বহু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার মধ্যে থেকে আমি একদম গুরুত্বপূর্ণগুলোকে বেছে নিয়েছি। সো কেমন লাগলো এই ক্লাসটি তোমরা একবার লিখে জানিও। বাকি পিডিএফটা সংগ্রহ করার জন্য টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করো। ওকে, ভালো থেকো সবাই।